সো হে গাইস, টেলস অফ ওয়ার্ল্ডিং গড সিরিজের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই এপিসোডের শুরুটা হয় লাস্ট এপিসোডের এন্ডিং সিনের সাথেই, যেখানে আমরা দেখতে পাই যে চেন মু তার টিমের সাথে এখন বর্ডার লাইনের দিকে রওনা হয়ে গেছে, কারণ সেখানে রিবেলিয়েন্স এবং ইয়ানকাংয়ের সেনাবাহিনীর মধ্যে বেশ ভয়ঙ্কর লেভেলের একটা যুদ্ধ হতে চলেছিল। কিন্তু আমি আপনাদের আগেই বলে দিচ্ছি যে এই এপিসোডটি দেখার পর আপনারা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করতেই পারবেন না, কারণ এর শেষে চেন মু যে ডায়লগটা দেয় সেটা দেখার জন্য আগে ভিডিওটাকে জলদি লাইক করে দিন। সো এপিসোডের শুরু হয় এবং আমরা সেই সব জাহাজগুলোকে এগিয়ে যেতে দেখি, যাদের মধ্যে চেন মু অর্থাৎ ফ্যাটি ইউনশাওয়ের জাহাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, কারণ চেন মু এর মেকানিজম ঠিক করে দিয়েছিল, তাই এর গতি আগের চেয়ে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আশেপাশের জাহাজের ডিসাইপলরা দেখে অবাক হয় যে এই ভাঙাচোরা জাহাজ এত দ্রুত কিভাবে যাচ্ছে, যার ওপর চেন মু তার টিমের সাথে খুব আরাম করে বসেছিল। তখনই আমরা ফ্যাটি ইউনশাওকে দেখতে পাই। সে নিচে তাকিয়ে দেখে টাকলু মঙ্ক বলছিল যে এই ভাঙাচোরা জাহাজ এত জোরে কিভাবে যেতে পারে, যখন বাকি জাহাজগুলো একদম ঠিকঠাক, তবুও তাদের স্পিড এত বেশি নয়। যা শুনে হোলিঙ্গার বলে, শোনো টাকলু, তোমার জানা উচিত যে এই জাহাজটি আমার ইয়াং মাস্টার ঠিক করেছে, যার ফলে এই ফার্নেসের ফায়ার পাওয়ার কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু খুব জোরে যাওয়ার কারণে একটা কাঠের টুকরো ছিটকে গিয়ে টাকলু মঙ্কের গায়ে লাগে। সাথে সাথে ওই কাঠের টুকরোটি একটি ঘরের জানালাও ভেঙে দেয়, যার ভেতরে সিস্টার ইউকিং এবং তার ওয়ারিয়ার বসেছিল। কিন্তু ইউনশাও সাথে সাথে সেখানে পৌঁছে কিছু তক্তা ঠুকে দেয় এবং বলে, চিন্তা করবেন না, আমার এখন এই ব্যাপারে বেশ ভালো অভিজ্ঞতা হয়ে গেছে, আমি আপনাদের কোনো সমস্যা হতে দেব না। জাহাজ এগিয়ে চলতে থাকে এবং সামনে ঘন কালো মেঘ দেখা দেয়, যেখানে বৃষ্টিও শুরু হয়। কিন্তু ফ্যাটি ইউনশাও এর টিম পুরো মেহনতের সাথে লেগেছিল। যখন সে রুমের ভেতরে যায়, গ্রিন ড্রাগন খুব মজা করে খাচ্ছিল। ওদিকে হোলিঙ্গার মদের নেশায় পড়েছিল এবং চেন মু বসে তার নতুন কিছু টেকনিক নিয়ে পড়াশোনা করছিল, কারণ সে জানে যে সে খুব ভয়ঙ্কর এক যুদ্ধের দিকে যাচ্ছে। সেখানে ফ্যান ইউনশাও এসে তার কাঁধে হাত রাখে, তো চেন মু তার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, কারণ এই জাহাজের অবস্থা সত্যি খুব খারাপ ছিল। তো ফ্যান ইউনশাও বলে, চিন্তা করবেন না ইয়াং মাস্টার, আমি জলদি এটাকে ঠিক করিয়ে দেব। জাহাজ চলতে চলতে অনেক সময় পার হয়ে যায়, এমনকি কয়েকদিনও কেটে যায়। চেন মু নতুন নতুন টেকনিক আর স্ট্র্যাটেজি বানাতে থাকে। এরা তো সমুদ্রের উপর দিয়েও যায়, যেখানে ইয়ে জিয়াং এবং বাকিরা খুব মজাও করে, কারণ এমন লাফানো মাছ তারা আর কোথায় দেখতে পেত। এবং এখন আমরা চেন মুকে দেখতে পাই যে জাহাজের উপর বসেছিল এবং অবশেষে তার নজরে সাউদার্ন বর্ডার ক্যাম্প আসে, যেখানে ফাইনালি এদের জাহাজ সবার আগে পৌঁছে যায়, যেখানে পৌঁছাতে বাকিদের আরও অনেক সময় লাগত। চেন মুয়ের টিমের সব মেম্বাররা নিচে নেমে যায়, কিন্তু তখনই ফ্যান ইউনশাও তার দিব্য দৃষ্টি দিয়ে একটি জায়গা দেখে এবং বুঝতে পারে যে একটি সিটিতে খুব ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে। সেখানকার মানুষদের মারা হচ্ছে, এটা সেই জায়গায় যেখানে রিবেলিয়ন্সরা হামলা করেছিল। তখনই ফ্যান ইউনশাও চেন মুকে বলতে থাকে, ইয়াং মাস্টার, আমার কথা শোনো, তোমার এই যে সঙ্গীরা আছে, আমি অন্তত এতটুকু জানি যে তারা তোমার সাহায্যের বদলে তোমাকে আরও বিপদে ফেলবে, তাই যদি তাদের ওপর কোনো সমস্যা আসে তবে তাদের চিন্তা না করে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেও। তো চেন মু ফ্যান ইউনশাওকে এখান থেকে চলে যেতে বলে। ফ্যান ইউনশাও বলে, এখন আমি ভালো মানের ব্ল্যাক আয়রন খুঁজতে যাচ্ছি, কারণ আমি নিজের জন্য একটা আয়রন শিল্ড শিপ বানাতে চাই, তাই আমি কথা দিচ্ছি এরপর থেকে নতুন শিপে আপনাদের কারোর কোনো সমস্যা হতে দেব না। তো চেন মু ফ্যান ইউনশাওকে এখান থেকে যাওয়ার জন্য বলে যে ঠিক আছে, এখন এখান থেকে কেটে পড়ো। সে তৎক্ষণাৎ তার জাহাজ নিয়ে খুব দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায়। চেন মু যেমনই দরজার কাছে পৌঁছায়, সেখানে দাঁড়িয়ে থাকা সিপাহীরা তাকে বলে আগে এন্ট্রি পাস দেখাও, কারণ এরা জানত না যে চেন মু একজন অফিসিয়াল অফিসার। চেন মু যেমনই এদের নিজের টোকেন দেখায়, তা দেখে তারা বলে, এ তো আমাদের গভর্নরের ট্রাভেল পারমিট। চেন মু তখন বলে, আমি কি লিজোয়ের গভর্নর এর সাথে দেখা করতে পারি, যে আর কেউ নয়, বরং আসলে সে হলো ঝু ইউ। ঝু গিয়ে বলে দাও যে এখানে চেন মু এসেছে, ড্যানজিয়াং সিটিওয়ালা। কিন্তু চেন মুয়ের শুধুমাত্র এইটুকু বলাতেই তাকে সাথে সাথে এন্ট্রি দেওয়া হয়। যে দৃশ্য দেখে ইউন ইয়াং ভাবতে থাকে, এখন সত্যিই ইয়াং মাস্টার চেন মুয়ের কানেকশন ঝু ইউ এর সাথেও আছে,
কিন্তু এটা সম্ভব হলো কিভাবে? কারণ ঝু ইউ তো অনেক বড় লেভেলের একজন অফিসিয়াল, যেখানে চেন মু এখন তার টিমের সাথে যাচ্ছিল এবং ঝু ইউ আসলে ট্রেনিং করাচ্ছিল। এই ক্যাম্পটিও বেশ জাঁকজমকপূর্ণ এবং তার চেয়েও বেশি জাঁকজমকপূর্ণ লাগে ঝু। যেখানে পৌঁছে চেন মু বলতে থাকে, সিস্টার ঝু ইউ, আপনাকে আবার দেখে আমি খুব খুশি। তো ঝু তাকে বলতে থাকে, লিটল ব্রাদার চেন মু, আমার বড় ভাই আগেই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল এবং আমি খুব খুশি যে তুমি নিজের দমে একজন বেশ মহান ব্যক্তিত্ব হয়ে উঠেছ। সে চেন মুয়ের টিমের মেম্বারদের বলতে থাকে, তোমাদের ভাগ্য খুবই ভালো যে তোমরা চেন মুয়ের টিমে আছো। সবসময় ওর কথা মেনে চলবে, লাভেই থাকবে। তখনই চেন মু কথা বলতে বলতে ঝু বলে, আসলে আমি আপনাকে সত্যটা জানাইনি, তাই আমাকে মাফ করবেন, কারণ আমি আসলে গ্রেট রুইন্সের দাজু থেকে এসেছি। তো সিস্টার ঝু তাকে বলতে থাকে, যখন তুমি ওখান থেকে চলে গিয়েছিলে তখন আমিও এই ব্যাপারে ভাবছিলাম যে ড্যানজিয়াং সিটির মধ্যে চেন ফ্যামিলি কিভাবে থাকতে পারে, কারণ আমি তো সেখানকার সবাইকে চিনি এবং ইউকিং চেন মুয়ের কাঁধ থেকে হোলিঙ্গারকে নিয়ে নেয়। তখনই ঝুইউ বলে, আমি আগেই এই ব্যাপারটা বুঝে গিয়েছিলাম যে তুমি ড্যানজিয়াং সিটি থেকে নও। এবং এখন সে এটা জানাতে থাকে যে সাউদার্ন বর্ডার ল্যান্ডের কাছে ফোর্সেস একদম মিক্স হয়ে গেছে। এই কারণে লিটল ব্রাদার, তোমাকে সেখানে গিয়ে খুব বেশি সাবধান থাকতে হবে, কারণ তুমি যত বেশি গভীরে যাবে বিপদ তত বেশি বড় হবে। চেন মু তাকে জিজ্ঞেস করে, আপনার কি এই ব্যাপারে সন্দেহ আছে যে মিলিটারির মধ্যে কিছু স্পাই লুকিয়ে আছে? সিস্টার ঝু ইউ বলে, আজকের সময় তুমি কার ওপর ভরসা করতে পারো? তুমি এটা কিভাবে বলবে যে সামনের মানুষটা তোমার নিজের এবং সে রিবেলিয়ন বা বিদ্রোহী হবে না? এবং তোমার জানার জন্য আমি এটা বলে দিতে চাই যে আমি হলাম আসলে ইউ ইউ কিংডম থেকে বিতাড়িত প্রিন্সেস। সেই ইউ ইউ কিংডম যা ইয়ানকাংয়ের জন্য একটি রিবেলিয়ন বা বিদ্রোহী সেক্ট। যে কথা শুনে চেন মুয়ের টিমের সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সিস্টার ঝু ইউ বলে, চেন মু, এখন তুমি এই কথায় কিভাবে বিশ্বাস করবে যে আগামী সময়ে আমি ধোঁকা দেব না এবং রিবেলিয়ন হব না, যার কারণে এখন এখানকার পরিস্থিতি আরও বেশি ইন্টেন্স হতে শুরু করেছিল। তখনই চেন মু বলে, সিস্টার, আমার মনে হয় আপনার এদেরকে এতটাও ভয় দেখানো উচিত নয়, কারণ আমি এই ব্যাপারটা খুব ভালো করে জানি যে আপনার মতো স্মার্ট পারসন এখানে কেউ নেই, এবং আপনি এটা ভালো করেই জানেন যে আমাকেও এখানে নেস্টমাস্টার পাঠিয়েছে, এবং আমিও এমন সেক্ট থেকে বিলং করি যা ইয়ানকাংয়ের জন্য বিদ্রোহী হতে পারে। সিস্টার ঝু ইউ বলে, অনেকে আমাকে বোঝানোর চেষ্টা করেছে যে আমারও একজন রিবেলিয়ন হয়ে যাওয়া উচিত, কিন্তু এই কথাটা আমি জানি যে ইউয়ান ফ্যামিলির জন্য যে জিনিসগুলোর ভ্যালু আছে তা সিংহাসন নয়। অর্থাৎ আমি রাজা হওয়ার জন্য মেহনত করি না, বরং নিজের মানুষদের জন্য মেহনত করি। তখনই সে এটা জানাতে থাকে যে আগে নেস্ট মাস্টার নিজে আমাদের ইউয়ান কিংডমে এসেছিলেন এবং তিনি নিজেই আমার বাবার সাথে কথা বলেছিলেন। সব কথাই আমাদের হিতেই ছিল, কিন্তু ওই কথাগুলোর কারণেই আমার বাবা ও নেস্ট মাস্টারের মধ্যে তকরাত হয়, যাতে আমরা হেরে গিয়েছিলাম। আমার বাবা সিংহাসন ছেড়ে দেয় এবং তা আমার ভাইকে দিয়ে দেয়, কিন্তু এত বড় দায়িত্ব নিতে আমার ভাইও মানা করে দিয়েছিল, যার ফলে এখন ওই সিংহাসন সামলানোর পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল। যা শুনে চেন মু বলে, তার মানে সিস্টার ঝু ইউ, আপনিও আগে এম্পেরার থেকেছেন। ঝু ইউ বলে, আমি এম্পেরার শুধুমাত্র একদিনের জন্যই হয়েছিলাম এবং এম্পেরার হওয়ায় আমি বলবো আমার বিন্দুমাত্র আনন্দ হয়নি। আমার জন্য এম্পেরার হওয়া খুব সহজ কাজ, কিন্তু আমি সেটা করতে চাই না। কিন্তু সেই সময়ের এম্পেরার হওয়ার সুবাদে আমি নেস্ট মাস্টারের সাথে ফাইট করেছিলাম, যার শক্তি সম্পর্কে সবাই জানে, তো আমার তার সাথে জেতার তো প্রশ্নই আসে না। আমি সেই ফাইট হেরে গিয়েছিলাম, যার ফলে আমার সেক্ট চলে গিয়েছিল ইয়ানকাংয়ের হাতে। সিস্টার ঝু ইউ নেস্ট মাস্টারকে বলেছিল যে আমি আপনার মতো এতটা ভালো নই, আমি আপনার মতো সেই কাজেও ভালো নই যে আমি মানুষের জীবনকে ভালো এবং আরও বেশি উন্নত করতে পারব। এই কারণেই তিনি বলেন যে ইউ কিংডম সামলানোর দায়িত্ব এখন আমি আপনাকে দিচ্ছি, যাতে নেস্ট মাস্টার বলেন, আজ থেকে ইউয়ান বা ইয়ানকাংয়ের লিজো নামে পরিচিত হবে এবং তোমাকে আমার লিজোয়ের জন্য একজন গভর্নর হিসেবে কাজ করতে হবে। আমি অন্য কাউকে সেখানে রাখতে চাই না, আমি তোমাকেই রাখতে চাই যাতে তুমি তোমার হোমল্যান্ড বা মাতৃভূমির রক্ষা করতে পারো। আর সেই সময় থেকেই সিস্টার ঝু ইউ হয়ে গিয়েছিল লিজোয়ের গভর্নর। কিন্তু সে নেস্ট মাস্টারকে এটাও বলে যে যদি আপনি কখনো আমার মানুষদের সাথে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন
তো সেই মুহূর্ত থেকেই আমি রিবেলিয়ন হয়ে যাব এবং আপনার বিরুদ্ধেই দাঁড়িয়ে যাব। যে শর্ত একদম চেন মুয়ের মতোই লাগে, কারণ সেও নেস্টমাস্টারকে এই ওয়ার্নিংই দিয়েছিল। ঝু ইউ বলে, একজন এম্পেরার হওয়ার চেয়ে আমার এটা ভালো লাগে যে আমি নিজেরই মানুষদের গভর্নর হয়ে সেবা করি, কিন্তু এই জিনিসগুলো বলা যতটা সহজ মনে হয় ততটা আসলে নয়। চেন মুয়ের স্টোরি তো বেশ চমৎকার ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন সিপাহী দৌড়ে আসে, যে গভর্নরকে এই খবর দেয় যে 9 নিদার সেক্ট এর মাস্টার আমাদের লু সিটিতে হামলা করে দিয়েছে এবং সেটাকে পুরোপুরি ক্যাপচার করে নিয়েছে। শত্রুদের হাতে লু সিটির চলে যাওয়াটা অনেক বড় পরাজয় হবে, কারণ ওটা আসলে লিজোয়ের গেটওয়ে। কারণ লু সিটি নর্থে গিয়ে ক্যাপিটালের সাথে কানেক্ট হয় এবং সেখানেই যদি কথা বলা হয় ইস্টের ব্যাপারে, তো এটাই সেই সিটি যা তিয়ান বোসোয়ের সাথে আমাদের জোড়ে, যারা রিবেলিয়ান্সদের সামলে রাখে। কিন্তু আসলে এই সব জিনিস এত জলদি কিভাবে হতে পারে, আর নেদারের লোকেরা এত জলদি লু সিটিতে কিভাবে চলে এল, যা শুনে চেন মু বলতে থাকে, কোথাও এমন তো নয় যে শত্রু আমাদেরই মাঝে ছিল। গভর্নর বলেন, সাউদার্ন বর্ডারকে আমরা সামলে রেখেছি, কিন্তু এই যত মনস্টাররা আছে যারা নেস্ট মাস্টারকে প্রাণে মারতে চায়, তারা এখনও নিজেদের আসল চেহারা দেখায়নি। আমি এই ব্যাপারে শুনেছি যে এই 9 নেদার গেটের লোকেরা আসলে কোনো সোল বেকনিং ট্রিক ফলো করে, যা কানেক্ট হয় আন্ডারওয়ার্ল্ডের সাথে। আর আন্ডারওয়ার্ল্ডে হতে পারে যে এখনও কোনো ডিমন গড বেঁচে আছে, কারণ ওই লোকেরা আসলে ডেড বডি বা মৃতদেহ ব্যবহার করে, তাদের আত্মা ব্যবহার করবে তাকে জাগানোর জন্য। তখনই চেন মু বলে যে, এমনিতে আমি সোল বেকনিং স্ক্রিপচার সম্পর্কে পড়েছিলাম, কিন্তু আমি দেখেছিলাম যে ওই স্ক্রিপচারে কিছু এরর ছিল, যার ফলে ওটা কমপ্লিট ছিল না, যার কারণে আমি ওই স্পেলটাকে টেস্ট করতেই পারিনি যে আসলে ওটা দিয়ে কি করা যেতে পারে। যেমনই ব্রাদার সেন বলতে থাকে, আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো ওখানকার মানুষদের বাঁচানো। এই মোমেন্টে এখন তখনই সেখানে আরও একজন সিপাহী দৌড়ে আসে, যে গভর্নরকে বলতে থাকে, আমাদের সাথে জেনারেল শাও ও আমাদের ধোঁকা দিয়েছে এবং সেও মিশে গেছে রিবেলিয়ান্সদের সাথে, বরং সে তো কু কিংডমের সাথে হাত মিলিয়ে এখন এগোচ্ছে ইয়ানকাংয়ের দিকে। সাফ শব্দে বলা যায়, লিজো আর্মিকে এখন চারপাশ থেকে ঘেরা হচ্ছে। সমস্যাটা একদমই ছোটখাটো ছিল না, সিচুয়েশনকে অনেক বেশি ভয়ঙ্কর করে তোলার মতো ছিল। যা শুনে তখনই গভর্নর বলতে থাকেন, হয়তো এই শাওই রিবেলিয়ান্সদের পাঠানো কোনো ইঁদুর হবে, এই কারণেই আমি এখান থেকে বের হতে চলেছি আমার লিজো আর্মিকে প্রোটেক্ট করার জন্য। সে চেন মুকে বলে, তোমাকে তোমার টিম নিয়ে এখন এখান থেকে লু সিটির দিকে যেতে হবে। তোমাদের সবচেয়ে প্রথম কাজ হবে সেখানে যত ডেড বডি পাওয়া যাবে সেগুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়া, তার মধ্যে একটাও ডেড বডি যেন না বাঁচে, না হলে এই জিনিস আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। আর আজ রাত পর্যন্ত বাকি 20টা টিমও সেখানে পৌঁছে যাবে যারা তোমাদের হেল্প করবে, তাই চিন্তা করো না, আমরা এই সিচুয়েশনকে শীঘ্রই কন্ট্রোলে নিয়ে আসব। তারা তৎক্ষণাৎ এখন এখান থেকে নিজেদের লিজো আর্মির দিকে বেরিয়ে পড়ে এবং এখন সন্ধ্যাও হয়ে গিয়েছিল। ততক্ষণ চেনমু তার টিমের সাথে এখন পৌঁছে গিয়েছিল লু সিটিতে, যেখানে 9 নেদার গেটের ডিসাইপলদের প্রাণে মেরে দেওয়া হয়েছিল, তাদের লাশের স্তূপ সাজিয়ে দেওয়া হয়েছিল। চেনমু তখনই ওই ডেড বডিগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, যাদের ওপর দেখে মনে হচ্ছিল যেন তাদের বডিতে কোনো স্পেল চলছে যা তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল, অর্থাৎ হয়তো তাদের কন্ট্রোল করা হবে। যেই স্পেলগুলো দেখে চেনমু তৎক্ষণাৎ নিজের মেমোরির ভেতরে দেখে যে সে এগুলোর ব্যাপারে কোথায় পড়েছিল, যা অ্যাকচুয়ালি অংশ হয় সোল বেকনিং স্ক্রিপচারের, কিন্তু এই স্পেলগুলো পুরোপুরি কমপ্লিট হয়, অর্থাৎ চেনমু যেটা পড়েছিল তার ভেতরে এরর বা ভুল ছিল। সে দেখে যে এখানে যারা সোল বেকনিং স্ক্রিপচার ইউজ করেছে, যাকে যদি কেউ প্র্যাকটিস করে তবে সে এই ডেড বডিগুলোকেও কন্ট্রোল করতে পারবে, কিন্তু যেহেতু ঝু ইউ বলেছিল যে সবার আগে গিয়ে এই সব কটা ডেড বডিকে জ্বালিয়ে দিতে হবে, তখনই টাকলু মঙ্ক চেন মুকে বলতে থাকে, তুমি তো বলেছিলে যে এই টেকনিকের মধ্যে কিছু এরর আছে, তুমি কি আমাকে বলতে পারো যে আসলে আমরা এদের বডির ওপরেই কি দেখছি? যার ফলে এখন চেন মু এর মনে কিছু কথা ট্রিগার হতে থাকে। সে দেখে যে এই লোকেরা এই ডেড বডিগুলোতে তো আগুন দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল লেভেলে তাদের মধ্যে একটাও ডেড বডিতে আগুন লাগছিল না। দেখে মনে হচ্ছিল যে ওই স্পেল যা তাদের বডির ওপর আছে তা তাদের এই আগুন থেকে বাঁচাচ্ছে। চেন মু নিজের মনে ভাবছিল, কি হবে যদি ওই লোকেরা ইচ্ছে করে ওর মধ্যে এরর ছেড়ে রাখে, অর্থাৎ একাডেমির ভেতরে যে স্ক্রিপচার দেওয়া হয়েছিল তাতে ইচ্ছে করে এরর ছাড়া হয়েছিল,
কারণ ওই লোকেরা চাইতই না যে কোর্টের লোকেরা ওই টেকনিকে মাস্টারি হাসিল করুক। চেন মু এখন বুঝে গিয়েছিল যে এখানের সিচুয়েশন কি। এই কারণে সে বলে দেয় যে এখানে যত সিপাহী আছে তাদের সবাইকে বলে দাও যে আসলে 9 নেদার গেট এবং লু সিটির ব্যবহার করা হয়েছে আমাদের একটা ফাঁদে ফেলার জন্য, এবং সবাইকে সতর্ক করে দেওয়া হোক। যত ডিসাইপল আসতে চলেছে তাদেরও সতর্ক করে দেওয়া হোক। যা শুনে ব্রাদার শেন চমকে যায় এবং ভাবতে থাকে যে আসলে চেন মু এসব কি বলছে। যেই মুহূর্তে তখনই ওই ডেড বডিগুলোর ভেতর নড়াচড়া হতে থাকে এবং এই লোকেরা কিছু ঢাকের আওয়াজ পেতে থাকে। যে আওয়াজ শুনে এরা সতর্ক হয়ে গিয়েছিল এবং আশেপাশের সব পাখিও উড়ে গিয়েছিল, যা এখন সাথে সাথে চেন মু এবং তার টিমের সবাই ছাদের ওপর উঠে দেখতে থাকে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আর এই নাগরা আসলে এখান থেকে বেশ দূরে বাজানো হচ্ছিল, যার ভেতর থেকে কিছু এমন ধরনের সাউন্ড ফ্রিকোয়েন্সি বের হচ্ছিল যা সেই স্পেলকে জাগিয়ে তোলে, যা ওই ডেড বডিগুলোকে কন্ট্রোল করে নিজের কাছে নিয়ে আসবে। যে দৃশ্য দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল, কারণ এখানে একজন মানুষ ছিল না যে এই কাজ করছিল, বরং তাদের সংখ্যাও অনেক বেশি হয়, যার ফলে সাউন্ড ফ্রিকোয়েন্সির কারণে এখানে তো তোলপাড় পড়ে গিয়েছিল। ওই লোকেরা কন্টিনিউয়াসলি ওই সাউন্ড বাজাতে থাকে, যার ফলে আকাশে একটা ফরমেশন টাইপ জিনিস অ্যাক্টিভেট হতে থাকে। চেন মু আর তার সব বন্ধুরা এই দৃশ্য নিজের চোখেই দেখছিল যে আসলে এটা হচ্ছেটা কি। আর তার ওপর ওই লোকেরা যেসব ডেড বডিতে আগুন লাগিয়েছিল তাদের মধ্যে কেউ এখনও শেষ হয়নি, বরং তারা তো এখন নিজে থেকেই উড়ে ওই ফরমেশনের দিকেই যেতে থাকে। চেন মু বলে, এটা তো খুব অদ্ভুত জিনিস, কারণ 9 নেদার গেটের মাস্টার নিজের মরা ডিসাইপলদের পুনর্জীবিত করার চেষ্টা করছে, কিন্তু আসলে যদি সে এমন করে যার ফলে কোনো ডিসাইপল জ্যান্ত হবে না, বরং তারা তো ভূতে পরিণত হবে। তাই চেন মু তৎক্ষণাৎ নিজের নাইফ বের করে এবং নিজের সাথীদের বলে, কোনো বডিকে কানেক্ট হতে দিও না। যার পরপরই এরা সবাই মিলে নিজেদের ওয়েপন ইউজ করে ওই সব ডেড বডিকেই টুকরো করতে থাকে। কেউ নিজের আইস ওয়ার টেকনিক ইউজ করে, তো কেউ নিজের ফায়ার টেকনিক ইউজ করে এবং ওই ডেড বডিগুলোকে উপরে যাওয়া থেকে আটকে দেয়। যে কাজ তো হয়ে গিয়েছিল, সাথে সাথে এখন সেখান থেকে আসতে থাকা তাদের সাথীদের শিপও নজরে আসতে থাকে, যাদের ওপর আসলে 20 জন সেলেস্টিয়াল রিয়েলমের সুপারভাইজারও ছিল, যারা এদের এই ব্যাটেলে বেশ সাহায্যও করবে। সাথে সাথে ওই জাহাজগুলোর ওপর অনেক 60 ইউনিটি রিয়েলম ওয়ালা স্কলারশিপও ছিল। কিন্তু এখন তখনই এখানে একটা বেশ অদ্ভুত জিনিস হয়, কারণ ওই যে ফরমেশন অ্যাক্টিভেট হচ্ছিল তার পাওয়ার বদলাতে থাকে, যা নিজেকে এখন একটা গেটে ট্রান্সফর্ম করে দেয়। আর ওই গেটের ভেতরে অ্যাবজর্ব করার বা শুষে নেওয়ার পাওয়ার এত বেশি ছিল যে ওই সব জাহাজগুলোকে নিজের দিকে টানতে শুরু করেছিল। যে দৃশ্য তো দেখতেই অনেক বেশি ভয়ঙ্কর হয়। ওই সব মাস্টার এবং ডিসাইপল নিজেকে বাঁচানোর চেষ্টা তো করে, কিন্তু ওই স্ট্রেঞ্জার গেট তো তাদের সবাইকে ধরে ধরে নিজের দিকে টানছিল এবং তাদের খেতে যাচ্ছিল। যে দৃশ্য খুব বেশি খৌফনাক ছিল, কারণ এই গেট পুরো 20টা জাহাজকে খেয়ে ফেলেছিল। মঙ্ক তখন বলে, আসলে এই জাহাজ হঠাৎ করে এখানে কিভাবে এল, যেই ইম্পেরিয়াল একাডেমির 20টা টাওয়ারশিপকে কমপ্লিটলি ডিভোর বা গিলে ফেলেছে। চেন মু বলে, তার মানে এই যে সোল বেকনিং টেকনিক আছে, এটা তো আসলে আন্ডারওয়ার্ল্ডের সাথে একটা গেটকেও ওপেন করতে পারে। আর এমন হওয়ার কারণে এখন চেন মু এর মনে কিছু কথা ট্রিগার হতে থাকে, কারণ এই লোকেরা যে মনস্টারকে জাগানোর জন্য সোল বা আত্মাদের খাওয়াতে চাইছিল, এখন তার জন্য পুরো জ্যান্ত লোকই পৌঁছে গেছে। এমনকি তখনই আবার আরও একটা বেশ অদ্ভুত জিনিস হয়, কারণ চেন মু এবং তার সাথীরা যাদের ডেড বডি কেটে ফেলেছিল তারাও নিজে থেকেই কম্বাইন হয়ে নিজে থেকেই জাগতে শুরু করে। সিস্টার ইউকিং তার উলফ স্লেভকে বলে, এটা তো খুব ভয়ঙ্কর জিনিস। এখন আমাদের যত দ্রুত সম্ভব ওই ঘোস্ট গেটকে শেষ করতে হবে। চেন মু বলে, দাঁড়াও একটু, আমাদের প্ল্যানিংয়ের সাথে কাজ করতে হবে, না হলে আমাদেরও সেই দশা হবে যা ওই ডিসাইপলদের হয়েছে, কারণ আমাদের এনিমি আমাদের থেকে কয়েক কদম এগিয়ে চলছে। সে ভালোভাবেই জানে যে আমরা কখন কি করব। যা শুনে সিস্টার ইউকিং বলতে থাকে, আমি জানি চেন মু তুমি মৃত্যুকে ভয় পাচ্ছ। যদি তোমার এতটাই ভয় ছিল তবে আসলে এখানে এসেছিলে কেন? কিন্তু এখন সিচুয়েশনকে বিগড়ে দেওয়ার জন্য তখনই এখানে এন্ট্রি হয়ে যায় কর্পস ইমর্টাল সেক্টের, যা সেই সেক্টটি হয় যার সাথে চেন মু এর অলরেডি এনকাউন্টার হয়ে গিয়েছিল। চেন মু বলে, কর্পস ইমর্টাল সেক্টের এখানে আসার কারণে এখন সিচুয়েশন খুব বেশি বিগড়ে যাবে, কারণ এই লোকটা ডেড বডি কন্ট্রোল করার খুব বড় লেভেলের মাস্টার।
যে কি না সাথে সাথে শত শত সংখ্যায় নিজের কন্ট্রোল করা ডেড বডিগুলোকেও নিয়ে আসছিল, যারা এখনই চেন মু আর তার সাথীদের ওপর অ্যাটাক করাও শুরু করে দিয়েছিল। ওই ডেড বডিগুলোর তো এখানে বৃষ্টির মতো অবস্থা হতে থাকে, যারা এত বেশি স্ট্রং ছিল যে তারা নর্মাল সিপাহীদের তো খুব সহজেই প্রাণে মেরে ফেলছিল। টাকলু মঙ্কো এখানে হেল্প করছিল এবং সে এটাও বলছিল যে এই যে 9 নেদার গেট আছে, এরা সোলস বা আত্মাদের কন্ট্রোল করে। এরা আকাশকেও ব্লক করে রেখেছে এবং কর্পস ইমর্টাল সেক্ট এখানে এসে লাশগুলোকে কন্ট্রোল করে গ্রাউন্ড বা মাটিতেও কবজা জমিয়ে নিয়েছে, যার ফলে এই আনডাইং আর্মি সবার অবস্থা খারাপ করে দিচ্ছে। সাথে সাথে এই জিনিসটাও হয় যে এই কর্পস ইমর্টাল সেক্টের ভূতরা যত মানুষকে মারছিল তাদেরও কন্ট্রোল করে নিজের টিমে শামিল করছিল, যার ফলে তাদের মোকাবেলা করা মুশকিল হচ্ছিল। এই লোকেদের মনে এখন এটা আসে যে এখন আমরা আসলে কি করব। সিস্টার ইউকিং বলে, সিস্টার ঝুইউ আমাদের এই অর্ডার দিয়েছিল যে আমাদের এখানেই থাকতে হবে। আমরা আসলে কিভাবে এই ব্যাটেলফিল্ড ছেড়ে যেতে পারি? এখন আমার এটা মনে হয় যে আমাদের এদের সাথে এখানেই মরতে হবে। চেনমুয়ের জন্য এই সিচুয়েশন বেশ ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। জিয়াং চেনমুকে বলে, তাড়াতাড়ি কোনো ডিসিশন নাও এবং আমাদের এখান থেকে বাঁচাও, যার ফলে চেনমু ফাইট করতে করতে এখন নিজের টিমের কাছে চলে আসে এবং এটা বলতে থাকে যে আমাদের এখান থেকে বের হতে হবে, কারণ যখন সে তার ডিভাইন আই টেকনিক ইউজ করে দেখে এই যে কর্পস ইমর্টাল সেক্টের ঘোস্ট আছে তাদের সংখ্যা একদমই কম হবে না, বরং বাড়তেই থাকবে। এই কারণে সে বলে যে আমাদের এখন যত দ্রুত সম্ভব সিটি ছেড়ে যেতে হবে।